56% কোটা, মুক্তিযুদ্ধের চেতনা এবং এদেশের গণমানুষের রাজনীতি সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। 1905 সালে আমরা পূর্ব বাংলাভাষী কলকাতা কেন্দ্রিক অর্থনৈতিক বেল্টের অধীনতা থেকে মুক্ত হয়েছিলাম। এজন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল দীর্ঘদিন ধরে। 1947 সালে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করেছিলাম হিন্দু ভারতের অধীনতা থেকে মুক্ত হতে, কলকাতা কেন্দ্রিক অর্থনৈতিক বেল্ট থেকে মুক্ত হতে। এখানে ধর্মীয় কারণ যতটা গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক কারণ। আমরা অধিকার চেয়েছিলাম অত্যাচার, অবিচার এবং শোষণ থেকে মুক্ত হতে চেয়েছিলাম। 1966 কিংবা 69 আন্দোলনের মূল কারণ ছিল অর্থনৈতিক। 1971 সালের রক্তক্ষয়ী সংগ্রামের মুখ্য কারণ ছিল অর্থনৈতিক স্বাধীনতা এবং বৈষম্য থেকে মুক্তি। 71-এর চেতনা ছিল বাঙালির অধিকার রক্ষার ও সামাজিক ও অর্থনৈতিক মুক্তি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালির সমানাধিকার। আমরা 30 লক্ষ ভাইয়ের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই সমধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিলাম। বৈষম্য নামক শব্দটিকে ছুঁড়ে ফেলবার সুযোগ পেয়েছিলাম। কিন্তু বাঙালি জাতির জন্য অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, 1975 সালের 15ই আগস্ট জাতির জনকের হত্যাকাণ্ডের মাধ্যমে সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। সামরিক শাসন শুরু হয়ে গেল। জিয়া আর এরশাদের সরকার রাজাকারদের পুনর্বাসনের ব্যবস্থা করল। সংবিধানে ধর্মকে টেনে এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হলো। বৈষম্যের বীজ বপন করা হলো। খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার নাম করে কোটা নামক বৈষম্যের বৃক্ষ রোপণ করা হলো। মুক্তিযোদ্ধা আর নামধারী মুক্তিযোদ্ধাদের কোটা সুবিধা দেওয়ার নামে ধ্বংস করা হলো মুক্তিযুদ্ধের চেতনাকে, হত্যা করা হলো লাখো বাঙালির অধিকারকে, বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা গড়ার স্বপ্নকে। বৈষম্য নামক পাপবৃক্ষ বাংলার মাটিতে আবার ঠাঁই করে নিল। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো এইটার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের বীজ রোপণ করা হলো। এই অপপ্রথার ফলে সমাজে, রাষ্ট্রে কি কি সমস্যা তৈরি হতে লাগলো তা একটু ভেবে দেখা দরকার। আপনারা জানেন, ওই কুপ্রথার ফলে ধীরে ধীরে প্রশাসন, পররাষ্ট্র, শিক্ষা, চিকিৎসা সহ সকল গুরুত্বপূর্ণ স্থানে অযোগ্য নেতৃত্ব প্রবেশ করতে লাগলো। আস্তে আস্তে অযোগ্যদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। সেই সাথে দুর্নীতির দৌরাত্ম্য নতুন মাত্রায় রূপ নিল। সমাজে কালচার অফ কারাপশনের সৃষ্টি হলো। ফলে আরও উচ্চতর মাত্রায় দুর্নীতি দাপিয়ে বেড়ালো, যার ফলে আজ বিসিএস ছাড়া অন্য কোনো সরকারি চাকরি ঘুষ ব্যতীত কল্পনাও করতে পারবেন না। অপরদিকে এইসব অযোগ্য নেতৃত্বের ফলে মন্ত্রণালয়গুলো, অধিদপ্তরগুলো, বিশেষায়িত বোর্ডগুলো, সরকারের হাতে নেওয়া প্রজেক্টগুলো তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে মারাত্মকভাবে ব্যর্থ হলো। স্বাধীনতার 45 বছরেও বিশ্বের সব থেকে উর্বর ভূমি সমৃদ্ধ এই বাংলাদেশ এলডিসিভুক্ত দেশের কাতারে পড়ে রয়েছে। শিক্ষা খাতে অব্যবস্থাপনার মাত্রা আজ সীমার মাত্রা ছাড়িয়ে গেছে। আজ বাংলাদেশের স্কুল কলেজের পাঠ্যপুস্তক দেখলে মাথা ঘুরায়। হাজারে হাজারে ভুল, বানান ভুল, ধারণাগত ভুল, উপস্থাপনাগত দুর্বলতা, সহজ জিনিসকেই হুদাই পেঁচানো, মূল কথাটাকে বুঝাতে ব্যর্থ হয়েছে ক্লাস 6, 7, 8-এর মতো শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এসব সহজ সহজ বিষয়ের বইতে হাজারে হাজারে ভুল রয়েছে, তথ্যগত ভুল রয়েছে,
প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর প্রায় অধিকাংশ বইয়ে। আমার লেখা 2015-16 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ও আমার স্বাধীনতা নামক প্রবন্ধে এগুলোর বিস্তারিত বর্ণনা রয়েছে। বিসিএস এ শিক্ষা ক্যাডারপ্রাপ্ত কোটাধারী শিক্ষকদের ক্লাস যারা করেছেন তারা জানেন, বোঝেন, অনুধাবন করতে পারেন কি পড়াতে পারে তারা। স্বাস্থ্য, চিকিৎসা, বৈদেশিক সম্পর্ক, পল্লী উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে অব্যবস্থাপনা, দুর্নীতি, প্রকল্পসমূহের অকার্যকারিতা, এগুলো থেকে পাবলিকের নজর সরিয়ে রাখার উপায় আর নেই। দুর্নীতি আর অব্যবস্থাপনার জন্য দেশ আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটা স্পষ্টত কোটার কুফল। আজ কোটা ব্যবস্থার ফলে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়েছে যোগ্য ও উপযুক্ত তরুণ সমাজ। এর ফলে দেশ যেমন কাজের উচ্চমান, এফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি অব ওয়ার্ক থেকে বঞ্চিত হচ্ছে, সাথে সাথে সেই উপযুক্ত কর্মশক্তিও ধ্বংস হচ্ছে। তরুণরা হতাশায় ভুগছে, কর্মস্পৃহা হারিয়ে ফেলছে। ছাত্রছাত্রীদের বিরাট অংশ আজ পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, হতাশায় ভুগছে, কারণ তাদের চাকরির নিরাপত্তা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের চাকরি না পেয়ে আত্মহত্যা আমাদের কি মেসেজ দিচ্ছে? নিশ্চয়ই এটা বড় ধরনের দুঃসংবাদ, দেশবাসীদের জন্য একটা অশনি সংকেত। আমরা দেখতে পাচ্ছি একটু অর্থনৈতিকভাবে সচ্ছল এবং মেধাবী ছাত্রছাত্রীদের অনেকেই আজ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। দিন দিন এই হার বৃদ্ধি পাচ্ছে। দেশ মেধাশূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে। বাঙালি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোটা ব্যবস্থার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হচ্ছে। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের স্পিরিটকে ধ্বংস করা হচ্ছে। কোটা সুবিধা পাওয়ায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। মুক্তিযোদ্ধা পরিবারের অনেকেই ভাবতে শুরু করেছেন, সরকার যেহেতু সুবিধাটা দিচ্ছে, নেব না কেন? কিন্তু যেহেতু কোটা ব্যবস্থাপনা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং এটা বৈষম্যের ধারক, এটার ফলে একজন মুক্তিযোদ্ধার এবং মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মনে দেশপ্রেম ও নৈতিকতার যে স্পিরিট থাকার কথা তা কমে যেতে বাধ্য হচ্ছে। কোটায় নিয়োগ পাওয়া বেশিরভাগ মুক্তিযোদ্ধার সন্তানগণ আজ গর্বের সাথে বলতে পারে না, আমি মুক্তিযোদ্ধার সন্তান। তারা লুকিয়ে বেড়ায়। অনেক ক্ষেত্রে কোটা সুবিধার দরকার হয় নাই এরকম ব্যক্তিদেরও বিব্রতকর অবস্থার শিকার হতে হয়। বাংলাদেশ রাষ্ট্র কাঠামোতে ঘুণ সৃষ্টিকারী এই কোটা প্রথা ধীরে ধীরে বাংলাদেশ নামক দেশটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই আসুন একে রক্ষার জন্য একটি 2016 গড়ে তুলি, যেটা 71-এর মতো করে এদেশ থেকে দুর্নীতি ও বৈষম্যকে সমূলে উৎপাটিত করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, প্লিজ জনবিরোধী এই প্রথাটার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন। আর উপরিউক্ত বিশেষ 2016 এর একজন অভিযাত্রী আপনিও হতে পারেন। আপনার পিতা যেমন 1971 সালে বৈষম্য দূর করে বাঙালি জাতির হৃদয়ে বিশেষ স্থান অর্জন করে নিয়েছে, 2016-তে একই কাজ করে আপনিও বরেণ্য হতে পারেন এ জাতির হৃদয়ের অভ্যন্তরে। জেনে রাখবেন, এই অন্যায় একদিন দূর হবেই। আপনি না করলেও হবে, করলেও হবে। আপনি না করলে আরেক মহান ব্যক্তিত্ব এই কাজটি করবেন। বঙ্গবন্ধুর কন্যা হিসাবে এই কাজটি আপনি ডিজার্ভ করেন। আমাদের আবেগের পাত্র হিসাবে আপনাকে বলতে চাই, উপরিউক্ত গুরুত্বপূর্ণ কাজটি আপনি করুন। কোটা নামক বৈষম্যের বিষ বৃক্ষকে উপড়ে ফেলুন, জনগণ আপনাকে প্রতিদান দেবে। শুভ উদ্যোগে আপনাকে স্বাগতম। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক
সাম্যের। জয় বাংলা।